আমি করিহি নাই, করিতে পারিহি নাই আমার মায়েরই খেদমত, করিও আমার উম্মত। মায়ের জন্য অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তাহমিনার গ্রাম থেকে। তাহমিনার গ্রামটি কোথায় সেটা পরে বলবো, আগে তাহমিনাকে সেটা আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে বসে আছে আর নিজের গল্পটা নিজেই বলবে, যে কারণে আমরা আজকে এই উঠোনে বসে আছি তাহমিনার গল্প শোনার জন্য। তাহমিনা, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিনা বেগম, বাড়ি গজারিয়া ইউনিয়ন, ফুলছড়ি গজারিয়া ইউনিয়ন হলো বাঙ্কের চর। তো আমার ছোট্ট একটা ফার্ম আছে, হাঁসের, মুরগির, কবিতর, এগুলো নিয়ে আর কি আমার একটা ছোট সংসার। তো বর্তমানে আমাদের 516টা হাঁস আছে আর 150টা মুরগি। জায়গা কমের কারণে 150টা মুরগি পালতেছি। গত বছরের আগের বার আমি 100টা হাঁস নিয়েছিলাম, সেখানে আমার অল্প কিছুদিনের মধ্যে 13,000 টাকা লাভ হয়েছিল। এটার জন্য কি একসাথে অনেক কিছু ইনভেস্ট করছেন এবং সেটার জন্য কি লোন নিছেন বা কিছু এরকম? হ্যাঁ, আমাকে লোন নিতে হয়েছে। ট্রেনিংও তো দরকার হয় না, এটা ট্রেনিং আমি এমনিতে কোথাও নেওয়া হয় নাই, কিন্তু হচ্ছে হলো মানে শুরু থেকে যে আমি পালতাম সেটার থেকে দেখা যায় একটু অভিজ্ঞতা আসছে। আবার আমি প্রথম থেকে একটু লসে ছিলাম, এখন মোটামুটি সেই লসটা বা জিনিসটাকে বুঝতে আমার একটু সময় লাগছে। এখন সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, এখন আর সমস্যা হবে না। আচ্ছা, তাহমিনা আপার হাঁসের সমস্যার সমাধান হয়েছে, তার মানে অনেক দিন ধরে শখের বসে তিনি হাঁস পালেন, এখন এটা 516 এবং এখন তিনি লাখ টাকার স্বপ্ন দেখেন। এই গল্পটাও উনি বলবেন। কিন্তু যেই গ্রামটাতে আমরা বসে আছি সেটা প্রত্যন্ত একটা জায়গা, একটা চরের মধ্যে। এতক্ষণ অবশ্য যখন আমরা আড্ডা মারছিলাম তখন বলছিল যে এটা আমরা নদীর মধ্যে বসে আছি, যে বর্ষাকালে এই পর্যন্ত এখান থেকে নৌকায় করে যাতায়াতটা করেন। তাহমিনা আপার বাড়ি সামনে। আর এটা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাইনকার চর। আমরা তাহমিনা আপার এই সাফল্যের গল্প দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করলাম। মায়ের জন্য আপনারা বাংলাদেশ টেলিভিশনে এই অনুষ্ঠানটি নিয়মিত শুক্রবার বিকেল 4:30টায় দেখতে পান। আমরা এছাড়া মায়ের জন্য ইউটিউব চ্যানেল, সেটাতে আমরা এই অনুষ্ঠানটি প্রচার করি। 1 টাকার খবরে আমরা এই অনুষ্ঠানটি প্রচার করে থাকি। যারা নাকি এই অনুষ্ঠানটি একটি বারে বারে দেখে আজকে যেমন রাশিদা আপা পরামর্শ দেবেন, সেগুলো আরেকবার একটু রিপিট করে শুনতে চান। আজকাল তো তথ্য প্রযুক্তির ব্যাপার, সবাই তো ইউটিউব দেখতেই পারেন, সুতরাং মায়ের জন্য নামটা মনে রাখা কোনো কঠিন কিছু না। মায়ের জন্য বাংলা বা ইংরেজিতে টাইপ করে অনুষ্ঠানগুলো দেখে নিলে আবার ঝালাই হয়ে যায়। কোন ওষুধের নাম বলেছেন, কোন পরামর্শটা দিয়েছেন, কি করতে বলেছেন আপা, সেইগুলো আমরা এটুকু সেবা অন্তত এই অনুষ্ঠানটার মাধ্যমে দিতে চাই। যাই হোক, অনেক কথা, পেশেন্টও মোটামুটি অনেকে আছে। রাশিদ আপা, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আজকে যে সফল উদ্যোক্তা তার সমস্যার কথাটাই আগে শুনি। শারীরিক সমস্যা আছে কি, কোনো সমস্যা আদৌ? অবশ্যই। হ্যাঁ, আপাকে বলেন এবার। হ্যাঁ, সমস্যা হচ্ছে যে আমাদের মেয়েলি সমস্যা, যাতে অনেক সময় কি ডাক্তারের কাছে বলতে গেলেও আমাদের লজ্জা লাগে, মানে বলতেই পারি না যে কিভাবে বলবো তাকে। একটু সামনে এসে বলেন। হ্যাঁ, তো সেজন্য কখনো চিকিৎসা নেওয়া হয় না, ওইভাবেই থাকা হয় আমাদের। তো এখন আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে মেয়েদের যেমন হচ্ছে গরমের সময় মানে রাজা যে কাছের যে 2 পাশে কিছু মানে হচ্ছে, ফুসকি হচ্ছে, সেটা চুলকায় বা ওটাকে আঠা পড়ে। তো এই জিনিসটা আর কি একটু সমাধান। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, আমি যে ঘুমানোর সময় দেখা যায় চোখ লাগে আসতেছে, ওই মুহূর্তে এমন ভাবে মাথা ঘুরতেছে, আমি এই জিনিসটা বলতে যাই ডাক্তারের কাছে, আমাকে আমার শরীরটা দেখে বলে যে আপনি তো সুস্থ মানুষ, আপনি যদি এই কথা বলেন তো হলো অসুস্থ, মানে তাহলে সুস্থ কে? আমি নাকি সুস্থ বেশি? সুস্থই তো, আমার ভিতরে তো অসুস্থতা বোধ মনে হয়। তো আমার আরো দেন, আমি আর ডাক্তারের কাছে যাব না। তো আমি আজকে যেহেতু একটা সুযোগ পাইছি, আমি একটু মানে এটা চাচ্ছি যাতে করে কি করলে আমার এই জিনিসগুলো আর কি মানে সমাধান পাবো আর কি। আগে সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ যে আমাকে এই প্রোগ্রামে মানে যুক্ত করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা সবাই এতক্ষণ কষ্ট করে বসে আছেন আমার সাথে একটু পরামর্শ করার জন্য। আপনাকে দেখে এমনি তো মনে হচ্ছে না যে সমস্যা আছে, আমারও তাই মনে হচ্ছে, ঠিক আছে? একদম কিচ্ছু নাই। চরের মানুষজনের আসলে আমি দেখছি অনেক পরিশ্রমী এবং অনেক বেশি হেলদি মনে হয় আমার কাছে নর্মাল মানুষজনের চাইতে। আপনার বয়স 40 হিসাবে মনেও হচ্ছে না যে বয়সটা আসলে 40 হয়েছে। আসলে হ্যাঁ, অনেক সুন্দর, স্কিন খুব ভালো, আর খুব মানে সবই ওরা আসলে সব ফ্রেশ জিনিসপত্র, এই জন্য ওরা অনেক ভালো। আচ্ছা, আপনার যেটা সমস্যার কথা বললেন যে ওই যে গরমের দিনে এই সমস্যাটা, এটার মেইন একটা সমস্যা থাকে অনেক সময় দেখা যায় ঘেমে যায়, জায়গাটা ভেজা স্যাঁতস্যাঁতে থাকে, এটা একটা প্রবলেম। বেশিরভাগ সময় চেষ্টা করবেন পায়খানা প্রস্রাব করার পরে বা মেলামেশার পরে পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে জায়গাটা একটু শুকনো রাখা যায়, একটু ড্রাই রাখা যায়। টয়লেট পেপার বা টিস্যু পেপার যেগুলো পাওয়া যায় সেগুলো একটু ব্যবহার করতে পারলে ভালো, বা অ্যাটলিস্ট পরিষ্কার কাপড় যদি থাকে আপনাদের ওখানে একটু ব্যবহার করলেন, জাস্ট একটু শুকনো রাখলেন, এটা একটা ব্যাপার। আর সাদা স্রাবের প্রবলেম আছে কিনা সেটা একটা দেখতে হবে। যদি সাদা স্রাব থাকে সেটার জন্য চিকিৎসা নিতে হবে, কারণ ওটার সাথে এটার একটা সম্পর্ক যুক্ত থাকে অনেক সময়। আর এমনিতে একটা মলম ব্যবহার করে দেখতে পারেন মানে কিছুটা উপকার পান কিনা। এফান একটা ক্রিম পাওয়া যায়, এফান ক্রিম, ম্যাডাম আমি ওইটাও ব্যবহার করছি। এটা দিনে 2 বার করে লাগাতে পারেন। ব্যবহার করছেন? কিন্তু ওটা তো কোনো কাজ হয়নি আমার। আচ্ছা, তাহলে একটু চেকআপে আসতে হবে, আমাদেরকে দেখতে হবে যে ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় ভিতরে ইনফেকশন থাকলে সেখান থেকে বাহিরের দিকে চলে আসে, সেটা শুধু বাহিরে লোকালি ওষুধ দিলে হবে, কাজ হবে না তখন আর। আর যেটা করবেন যে বেশিরভাগ ওখানে সাবান, ডেটল, স্যাভলন, আপনারা অনেকে যেটা ভুল করেন যে বাসায় অনেকে বলে যে লবণ পানি, ডেটল, স্যাভলন ব্যবহার করতে, এটা আসলে ব্যবহার করবেন না। ওটা ব্যবহার করে লাভের জায়গায় ক্ষতিটাই একটু বেশি হয়। কারণ নর্মাল পানি দিয়ে ধুয়ে জাস্ট জায়গাটা একটু শুকনো রাখবেন, তাহলেই হবে। আর এরপর যদি এফান লাগানোর পরেও আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আমার মনে হয় কারো কাছে একটু দেখা দিলে বেটার হবে জিনিসটা। রাশিদা আপা, আমার একটা ছোট্ট প্রশ্ন। আপনি বললেন যে লবণ পানি, কিন্তু মানে অনেক বড় গাইনোকোলজিস্টরা সাজেস্ট করেন গ্রামের মায়েদেরকে যে যখন তখন তো অনেক ওষুধ বা ক্রিমের কথা বললে অনেক সময় ওনারা জোগাড় করতে পারেন না। তবে আমি ডাক্তারের নাম উল্লেখ করছি, আমার খুব পছন্দের মানুষ, উনি শ্রদ্ধেয় আমার, ডক্টর জাকিউর রহমান। উনি সব সময় যেহেতু এই অনুষ্ঠানটাতে উনি অনেকবার পরামর্শ দেন, আসেন, উনি বারবার করে মায়েদেরকে পরামর্শ দেন যে কোনো মেইলি সমস্যাই হোক না কেন, ধরেন জননাঙ্গে যে ধরনের কোনো ফাঙ্গাল ইনফেকশন হোক, যাই হোক, ব্যথা হোক, ইভেন কোমর ব্যথা হোক, তাইলেও উনি বলেন হালকা কুসুম কুসুম গরম পানিতে অল্প একটু লবণ দিয়ে সেটার একটু শেক নিতে বা ক্লিন করতে। তাইলে একটু আমার কাছে একটু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আমি এটা খুব একটা বলি না, কারণ আমি যেটা দেখছি আমার কাছে মনে হয় যে এখানকার মানুষজন অনেকে এটা বুঝতে পারে যে কতখানি লবণ বা কতখানি গরম পানি, এটাতে একটা মিসগাইড হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা আমার নিজের পার্সোনাল প্র্যাকটিসে আমি যেটা দেখলাম, যে অন্য জায়গাতে আমি এটা পাই না, আমি আগে অনেক জায়গাতে প্র্যাকটিস, গাইবান্ধার কিছু মানুষ আছে যারা পরিষ্কার করার কথা বললে ওরা আঙ্গুলটা ভিতরে ঢুকায় নাকি সাদা স্রাব পরিষ্কার করে, এটা কিন্তু ইনফেকশনটা ভিতরে ঢুকায় দেওয়া হয়। এই জিনিসটা এখানকার কিছু কিছু মানুষ আছে বুঝতে পারে না, এটা একটা বাদ দেওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ হাতে তো অনেক জার্ম থাকে যেটা আমরা বুঝি না, আর ভিতরে হাত ঢুকানো একটা সফিস্টিকেটেড জায়গাটা, অনেক সেন্সিটিভ জায়গা বলতে গেলে। তা ওখানে আমার কাছে মনে হয় যে জিনিসটা ওরা বুঝতে পারে না, হয়তো কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। অ্যাজ এ হোল আমি সবার জন্য বলি যে না করাটাই ভালো ওদের জন্য। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো কথা বলছেন যে একদম জীবন ঘনিষ্ঠ আর কি, যে আমরা অভ্যাসের জিনিসটা তো আমরা জানি না। গরম পানি বললে তো কেউ হয়তো এমন গরম পানির মধ্যে বসলো গিয়ে পুরো পুড়েই গেল। না, আমার পার্সোনাল অভিজ্ঞতা আছে। আমি একটা পেশেন্টকে বলছিলাম পেটে একটু শেক দিতে, সে এমন গরম শেক দিছে যে পুরো একটা ফোসকা নিয়ে চলে আসছে আমার কাছে। তারপরে না, এরকম অভিজ্ঞতা মজার, এই অনুষ্ঠানটা করতে গিয়ে এরকম মজার অভিজ্ঞতা আপা, যে আমরা হয়তো অনেক সময় বলি না, আচ্ছা ব্যবহার করবেন আপনি, একটা সাপোজিটরি ব্যবহার করবেন এরকম। তো সাপোজিটরি ব্যবহার করাটা আসলে কি, সেইটা ঠিকভাবে পরিষ্কার করে না বলে দেওয়াতে ডাক্তার নিজেই বলছিলেন যে সাপোজিটরি খেয়ে চলে আসছে। হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতা আছে। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় এখানে যারা আছেন এখানে মোটামুটি সচেতন এবং ঠিকঠাক করে ওই যে কুসুম কুসুম গরম, হালকা কুসুম গরম পানি যেটা হাতে সয়, যেটা আপনার হাতে না সইবে সেটা আপনার অন্য জায়গায় সইবে না। আর আমরা যেটা থেকে বলতেছি যে প্রস্রাবের জায়গাটা আপনি একটু শেক দিবেন, হালকা গরম পানি ব্যবহার করবেন,
যতটুকু সহ্য হয় ততটুকুই, মানে অনেক বেশি গরম পানি দিলে যে অনেক বেশি ভালো হয়ে গেল তা কিন্তু না, বরং ওটা খারাপ হয়। আর লবণও মানে একটু লবণের পরিমাণটা, ওই যে আপা ঠিকই বলছে রাশিদ আপা, হ্যাঁ 1 চিমটি অল্প একটু লবণটা দিয়ে ওটাকে একটু ওই যে একটু হালকা ইয়ে করে আর কি, হ্যাঁ অনেকখানি পানির মধ্যে একটু লবণ দিয়ে, হ্যাঁ। তো এইটাও আমাদের আসলে ভেঙেও বলে দিতে হয়, ওইটা আবার ভালো জিনিস। কিন্তু আপনি ঠিক পরিমাণ মতন পানি, ঠিক পরিমাণ মতো গরম, ঠিক পরিমাণ মতো লবণটুকু দিয়ে আপনারা যদি ব্যবহার করেন, এবং যেটাকে বলছে যে আপনি একটু পরিষ্কার রাখেন, জায়গাটা একটু শুকনা রাখেন, হ্যাঁ। শহরে আমাদের তো একটু সুবিধাই আছে, আমাদের সবারই আমরা বারবার আমরা একটু প্রস্রাব করতে গেলে বা পানি নিলাম, পরিষ্কার করলাম এবং আমরা টিস্যু ব্যবহার করি, হ্যাঁ টয়লেট টিস্যু ব্যবহার করি। তো ওইটা আমাদের এই সুবিধা। আপনারাও ওইটার একটা কোনো পদ্ধতি বের করে নেন, পরিষ্কার কাপড় মানে অনেক কাপড় ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে বাথরুমে রেখে দেন, 2-3টা কাপড় রাখেন এবং আবারও গোসল করার সময়গুলা সবসময় তো আর বাথরুমে যাচ্ছি পরিষ্কার হয়ে আসলাম, কিন্তু আমরা তো বাথরুমে বা ঘরে তো সবসময় থাকি না, আমাদের সবসময় থাকতে রোদে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমাদের সবসময় পুরো শরীরে আমাদের ঘামায় এবং ভেজাটাই বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস যেটা আপনারা অনেকেই দেখা যায় যে মাসিকের সময় কাপড় ব্যবহার করেন, এটা না করে স্যানিটারি ন্যাপকিনটা যদি ব্যবহার করতে পারেন সেটাতে একটা উপকার হয়। কারণ ওই কাপড়গুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানে ওয়াশ করা হলেও লাভ হয় না, মানে ধুন ঠিকই আপনারা পরিষ্কার করেন, কিন্তু শুকানোর ব্যাপারটা যা ছায়ায় অন্ধকারে একটা কাপড়ে ঢেকে দিয়ে শুকান, রোদটা পায় না, একটু চিপা চাপা মানে স্যাঁতস্যাঁতে জায়গাতে শুকান, ওখান থেকেও কিন্তু এই সমস্যাগুলো হওয়ার একটা চান্স থাকে, ইনফেকশনের চান্স থাকে। ওই মাসিকের সময় ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যেন ন্যাপকিনটা ইউজ করা দরকার, আর কাপড় ইউজ করলেও সেটা রোদে শুকানোর ব্যবস্থা করতে হবে যেন ভালো মতো রোদের আলোটা পায়। আর মাসিকের সময় ব্লিডিং হোক বা না হোক 4-5 ঘন্টা, আপনারা অনেকে আছেন যে 12 ঘন্টা একটা কাপড় বা একটা ন্যাপকিন ব্যবহার করছেন, সেটা না করে প্রতি 4 ঘন্টা বা 5 ঘন্টা পর একটা চেঞ্জ করে ফেললেন, যে একটু কি ভিজলো। এই পার্সোনাল এই জিনিসগুলো একটু মনে হয় মেনটেন করলে বা মেনে নিতে পারলে তাহলে একটু সুবিধা হয় ব্যবস্থাটা নিতে পারলে। জি বুঝা গেছে। আপার জন্য, তাহমিন আপার জন্য আর কোনো কি সাজেশন, কোনো ওষুধ? উনি এফান ব্যবহার করেছেন কিন্তু তারপরেও আমার মনে হয় তাহলে ভিতরটা একটু দেখতে হবে, কারণ যেহেতু ওই মলমে তার লাভ হচ্ছে না, এখন আমরা ভিতরটা দেখতে চাই জরায়ের মুখে কোনো প্রবলেম আছে কিনা, কারণ সাদা স্রাব বা ইনফেকশনের ব্যাপারটা তো ভিতর থেকে আসে, কারণ শুধু মানে ঘেমে ঘেমে যে হচ্ছে তাও নাও হতে পারে এমন কিছু। তাইলে আপার সাথে তাহলে অতি শীঘ্রই দেখা করবো, গাইবান্ধা যায়। হ্যাঁ, গাইবান্ধা গিয়ে রাশিদ আপার সাথে দেখা করবেন। ঠিক আছে আপা, অনেক ধন্যবাদ। সামনে আরেকজন আসেন, কে দেখবেন? আমাদের আজকে রাশিদ আপা দেখছেন ডক্টর রাশিদা রহমান, এসকেএস হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমাকে একটু সহযোগিতা করছেন খুকুমণি দিদি, খুকুমণি সরকার। তিনি লিখে দিচ্ছেন প্রেসক্রিপশন, মানে রাশিদ আপা যে প্রেসক্রিপশনটা করছেন, যে ওষুধের নাম লিখছেন সেটা ঠিকঠাক করে আমাদের খুকুমণি সরকার লিখে দিচ্ছেন। তিনিও মানে এই স্বাস্থ্যসেবার স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে তিনি কাজ করেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়ান, সুতরাং তার জন্য এই ব্যাপারটি খুবই সহজ হয়। আমরা তারপরে আসেন, সামনে আসেন। দেখা যাচ্ছে আপাকে? রাশিদ আপাকে দেখা যাচ্ছে? সালাম দেন, কথা বলেন। নামটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোর্শেদা, বয়স 24 বছর। আরেকটু সামনে মোর্শেদা আপা, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, মোর্শেদা 24 বছর বয়স। কি সমস্যা? আমি প্রেগনেন্ট, 3 মাস এখনো পড়ে নাই, কয়েকদিন বাকি আছে। 3 মাস এখনো পড়ে নাই, 1 সপ্তাহের মতন বাকি আছে। এটা কি প্রথম বাচ্চা? না, দ্বিতীয়। প্রথমটার বয়স কত? এই তো 7.5 বছর। 7.5 বছর, তাহলে গ্যাপটা ভালোই আছে না আপা? নরমাল না সিজার? আগেরটা নরমালে হয়েছিল, কিন্তু সমস্যা হয়েছিল। কি সমস্যা হয়েছিল? সমস্যা বলতে ওই যে সাইডে যে ফাটা যায়, ওটা ফাটে গেছিল। তারপরে সেলাই দেওয়া হয়েছিল তখন? হ্যাঁ, বাসায় সেলাই দিছিল। এখন সমস্যা আমার একটু কোমর ধরে বেশি, মানে কাজ অল্প একটু কাজ যদি দাঁড়ে থাকে করি বা বেশি এরকম একটু বসনাটা বেশি পড়তেছে, কোমরটা আমার বেশি ব্যথা করতেছে, আর মাথাটা ব্যথা করে। এটা হচ্ছে সকালের দিকের আর হচ্ছে রাতের দিকের। বমি হয়?
বমি কিছুদিন আগে হতো, এখন আর কোনো সমস্যা হয় না। অল্প একটু যদি একটু মাথা বা গুলায়, আমি একটু টক খাই, তখন আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, প্রস্রাবের কোনো জ্বালা পোড়া আছে? হ্যাঁ, এটা ছিল। তখন আমার মনে হয় 1.5 মাসের মতন ছিল। তখন তো বুঝি নাই যে আমি প্রেগনেন্ট ছিলাম। এর মধ্যে আমি চিকিৎসা করতে গিয়েছিলাম, ওখানে পরীক্ষা হয়েছে, আমার আলট্রাসাউন্ড হয়েছে, আবার এইসব প্রস্রাব রক্ত পরীক্ষা হয়েছে, ওখানে ইনফেকশন ধরা পড়ছে, যে প্রস্রাবে ইনফেকশন আছে। পায়খানা হয় রেগুলার? হ্যাঁ, রেগুলারই হয়, কিন্তু আমি যে ওষুধগুলা খাইছি আগে অনেকদিন ধরে, তো মানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, আমার কনসাপ করতেছিল না। এর জন্য আমার পিরিয়ডের অনেকদিন হয় সমস্যা ছিল। মানে ইদানিং 3 বছর মতন, 1.5 মাস, 2.5 মাস, 3 মাসও যেত, এরকম পর পর হতো। তা আমি রোজার প্রথমের দিকে আমি জানি না যে আমার কনসাপ করছে, আমি পরীক্ষা করার পরেই গেছিলাম, তখন কাটিতে কিছু ধরা পড়ে নাই। কিন্তু আমি আমার এই পিরিয়ড ঠিক করার জন্য অনেকগুলো ওষুধ খাইছি, পুরা মনে করেন 1 মাসের ডোজ শেষ করছি। পরে যখন আমার পিরিয়ড হয় নাই, মিস দিতে পড়ছিল ওষুধ, না হওয়ার পরে আমি আবার গেছিলাম। তো উনি আমাকে চেম্বারে আবার যোগাযোগ করতে বলছে, গেছি, বলছি। তো ওখানে আমি আবার ওষুধ খাচ্ছি, 15 দিনের ওষুধ পাল্টে দিছে, 15 দিনের ওষুধ খাচ্ছি, কিন্তু আমার পিরিয়ড হয় নাই। কিন্তু পরে যে ইদানিং এসে আমার সমস্যাটা আমি বেশি দেখতেছি, যে আমার সমস্যাটা বেশি হচ্ছে, আমি ওষুধ খাচ্ছি, কাজ হচ্ছে না, কিন্তু উল্টা আমার সমস্যা বেশি হচ্ছে। পরে আমি আবার একটা কাটি নিয়ে এসে চেক আপ করার পরে দেখি যে কনসাপ হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এই ওষুধগুলো তো আমি পিরিয়ড হওয়ার জন্যই খাচ্ছি, আমার কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন আমার কোমর ব্যথা আর মাথা ব্যথা এই দুটা বেশি চলতেছে। আচ্ছা, প্রেগন্যান্সির পরে কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছিলেন? দেখান নাই। আচ্ছা, পেটে বাচ্চা আসার পরে কোনো আলট্রা করা হয়েছে? ওই যে বললাম, তখন হয়তো 1.5 মাসের মতন চলতেছিল, তখন একটা আলট্রাসোনোগ্রাফ হয়েছে, কিন্তু ওটাতে কিছু ধরা পড়ে নাই। তাহলে এখন যেটা হচ্ছে, এখন একটা আলট্রা করতে হবে, আগে করে দেখতে হবে যে বাচ্চাটা জরায়ুতে আসলো কিনা বা বাচ্চাটার হার্টবিট আসলো কিনা, যেহেতু আপনি অনেকগুলো ওষুধ খেয়েছেন এর মধ্যে আগে, এই জন্য আমার মনে হয় যে হার্টবিট চলতেছে, কারণ নাভির নিচে একটু যে টিপিস টিপিস এখন যে সমস্যাটা হয়, বোঝা যায়, অনুভব করা যায়, এটা আমি অনুভব করতে পারতেছি। এটা আপনার ভুল ধারণা মা, কারণ 2.5 মাস 3 মাসে বাচ্চা নড়াচড়া হওয়ার বা ক্ষমতা এখনো পায় না, সুতরাং আপনি ওটা পান নাই। আসলে এটা আপনার একটা মনের মানে হয়তো বা ভ্রান্ত ধারণা যে বাচ্চা নড়াচড়া করতেছে। তবে 2.5 মাস হলে বাচ্চা নড়াচড়ার ক্ষমতা তৈরি হয় না, 4 মাস পর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে, এই জুয়েলি দাও খুব আস্তে আস্তে। সেক্ষেত্রে এটা বাচ্চার নড়াচড়া না। আমার মনে হয় একটা আলট্রা করে নেওয়া উচিত হবে আপনার জন্য, কারণ বাচ্চাটা কি অবস্থায় আছে, আদৌ বাচ্চাটার জীবনটা আসলো কিনা। মানে প্রেগনেন্সি আসা মানেই কিন্তু যে বাচ্চার জীবন আসবে তা কিন্তু না, হার্টবিট আসার একটা ব্যাপার থাকে, ওটা একটু আলট্রা করে দেখতে হবে। আর 2.5 মাস যেহেতু, আপনি এখন একটু ফলিক অ্যাসিড খেতে পারেন, ট্যাবলেট ফলিটা 5 দুপুরবেলা একটা করে খাবেন। পেটে ব্যথা হলে ট্যাবলেট নরবিস সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, 3 বেলা করে খেতে পারেন। এটা ব্যথা যখনই হবে তখনই খেতে পারবেন। আর এই সময়ে একটু ঝুঁকে বসে, হেলে বসে এই কাজগুলো করবেন না, মেলামেশাটা বন্ধ থাকবে, চাপকল চাপা ভারী কাজকর্ম এগুলো করা যাবে না। খাওয়া দাওয়া আপনার যা খেতে ভালো লাগে মোটামুটি খেতে পারেন। আমরা একটু আনারস, কাঁচা পেঁপে এগুলো একটু মানা করি, এগুলো খেলে যে খুব কিছু হয় তা না, একটা কুসংস্কার চালু হয়ে গেছে, এই জন্য আমরা বলি ঠিক আছে না খেলে না খান, কিন্তু ভারী কাজটা করা যাবে না, মেলামেশাটা করা যাবে না। রাতের বেলার দিকে দাঁতটা ব্রাশ করে শুবেন, সকালে খালি পেটে ব্রাশ করলে বমির ভাবটা বেশি মনে হবে, এই জন্য সকালে দাঁত ব্রাশ করবেন না। খালি পেটে একটু শুকনো খাবার খাবেন, তাহলে বমির ভাবটা কম হবে। পানিটা অল্প অল্প করে বারে বারে খাবেন, তাহলে বমিটা কম হবে। খাবার পর পর পানিটা খাবেন না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর পর খাবেন, তাহলে দেখবেন যে বমির ভাবটাও কম হবে, প্লাস পানি খাওয়াটাও একটা নির্দিষ্ট লেভেলে থাকবে। যেহেতু প্রস্রাবে ইনফেকশন ছিল, অনেক সময় পানিটা এখন বমির জন্য কম খাওয়া হয়, তাহলে আবার বেশি হবে। কোমরে ব্যথা কিন্তু প্রস্রাবে ইনফেকশনের জন্য হতে পারে, পায়খানা শক্তের জন্য হতে পারে, আবার অনেক সময় বাচ্চা নষ্ট হওয়ার চেষ্টা করে, সে কারণেও হতে পারে। একটু সাবধানে থাকবেন, ভারী কাজকর্ম করবেন না। আর আমার মনে হয় একটু চেক আপ করে নিলে ভালো হবে। আর আপাতত গ্যাসের একটা ওষুধ খেতে পারেন, সার্জেল বা ম্যাক্সপো, যেটা মঞ্চে একটা গ্যাসের ওষুধ খেলেন, আর ওই অ্যালজিন ট্যাবলেটটা ব্যথা হলেই খাবেন, আর ফলিটা 5 ওটা দুপুরবেলা একটা করে খান, ফলিক অ্যাসিড, এটুকুই চলুক আপাতত। বাহ। আর আমার আরেকটা সমস্যা, যেটা হচ্ছে কাশি। এটা মানে আমার প্রথম বাচ্চাটা হওয়ার সময় এই কাশিটা আমার শুরুর থেকেই হয়, মানে অন্য কোনো সমস্যাগুলো কমই হয়, কিন্তু কাশিটা আমার যখন ওঠে তখন একদম অবস্থা খারাপ। এটা কি শুকনা কাশি হয় নাকি কফ বের হয় সাথে? না, কফ বের হয় না, শুকনা কাশি, কিন্তু একদম মানে পুরো শরীর নড়ে ফেলায় কাশি।
যখন আরো সময়টা বেশি হয়ে আসবে তখন আরো বেশি চাপ দেয়। আচ্ছা, এটা অনেকের থাকে ডাস্ট অ্যালার্জি থাকে, একটু গরমে বা অনেক কিছু অনেকের সমস্যা হয় এরকম। যদি ওরকম হয় কাশির জন্য একটা ট্যাবলেট লুমোনা 10 মিলিগ্রাম প্রতিদিন রাতে একটা করে খেতে পারেন, এটাতে হয়তো কিছুটা উপকার পেতে পারেন। ওষুধের নামটা কাশির? হ্যাঁ, লিমোনা না? ট্যাবলেট লুমোনা 10 মিলিগ্রাম রাতের বেলা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকজন দেখুক না? খুশি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, একটু এই তো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু জোরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার এই পায়ের রক কানে ধরে, মনে হয় এই ডাইন সাইডটি বেশি কানে ধরলে সামনে বউখানে ব্যথা হয়। আমি পা খাটের থেকে নামাতে পারি না, হাঁটাহাঁটি করতে পারি না। আপনার বয়স কত মা? আমার বয়স তো এখন লেখছে আনুমানিক 75 বছর, তার থেকে বেশি হতে পারে। প্রেশার ডায়াবেটিস কোনো সমস্যা আছে মা আপনার? ডায়াবেটিক নাই, প্রেশার আছে? প্রেশার আছে। প্রেশার আছে? এটা কি বেশি নাকি কম? বেশি। বেশি। ওষুধ খান না? প্রেশারের ওষুধ মনে করো এক্সেসে ডাক্তারে সকালে একটা দিছে, বিকালে একটা দিছে। প্রতিদিন খান তো প্রেশারের ওষুধ, নাকি বাদ দিয়ে খান? হ্যাঁ, না ঠিক মতো খাই, একদিনও কাটাই না। আচ্ছা, ঠিক আছে। প্রেশার থাকলে একটু সমস্যা থাকেই, প্রেশারের ওষুধটা রেগুলার খাবেন যেভাবে খাচ্ছেন। আর সাথে আপনি একটু ক্যালসিয়াম খেতে পারেন, ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন, সকালে একটা করে রাতে একটা। ক্যালবো ডি খান, সকালে একটা রাতে একটা। নিচে তো বসবেই পারি না, নিচে ডাক্তারও মানা করছে যে নিচে বসবে। হ্যাঁ, নিচে তো বসা যাবে না, কারণ আপনার তো বয়স হয়ে গেছে, এই বয়সে এসে সবারই একটু হাড়গুলো ক্ষয় হয়ে যায়। আমরা বলি যে 30-40-এর পরে মেয়েদের হাড় ক্ষয় হওয়া শুরু হয়, আর আপনার বয়স 75 হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে। সুতরাং মাসিক বন্ধ হওয়ার পরে এই ক্ষয় হওয়ার সমস্যাটা আরো বেশি বেড়ে যায়, তাড়াতাড়ি হয়। এই জন্য খাবারের মধ্যে একটু ডিম খাবেন, কুসুমটা খেলেন না যেহেতু প্রেশার আছে, ডিমের সাদা অংশটা খাবেন, একটু দুধ খাবেন, শর্টটা খাইলেন না, এভাবে চলবেন, ঠিক আছে? ব্যথার ওষুধ কি দিবেন? একটু ব্যথার ওষুধ দেন তো। মা, ব্যথার ওষুধ খাওয়াটা ঠিক হবে না আপনার জন্য, কারণ পেইন কিলার খেয়ে ব্যথাটা কমবে, সাময়িক আরাম পাবেন, কিন্তু আরো তো ক্ষতি হবে বেশি আপনার জন্য। ব্যথা বেশি হলে মানুষজন হালকা গরম সেক দিতে পারেন, হট ওয়াটার ব্যাগ পাওয়া যায়, সেই ব্যাগের মধ্যে গরম পানি দিতে পারেন, বা একটা কাপড় তাওয়ার উপরে দিয়ে গরম করে সেটা দিয়েও সেক দিতে পারবেন। আচ্ছা, তাহলে আর দুজনকে একটু দেখে দেখ। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকেন। জি, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ শিপন বেগম। বাহ, কি সুন্দর নাম। আমার বয়স 43 বছর। আর আমার সমস্যা মিন্সগুলো হয় একদিন কি 2 দিন। প্রচন্ড পেট ব্যথা করে, কোমর ব্যথা করে, আর ডান পা ব্যথা করে, পুরো পাটা। মাসে হয়? মাসেই হয়, 2-4 দিন আগেই হয়, মানে 1 সপ্তাহ আগেই হয় মাসে। কোনো ব্যবস্থা নেওয়া আছে বাচ্চা না হওয়ার জন্য? বড়ি, ইনজেকশন কিছু ব্যবহার করেন? না, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা। তাহলে তো কোনো সমস্যা নেই। এই 43 বছর বয়সে মাসিকটা 1-2 দিন থাকতেই পারে, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। চোখে খুব ঝাপসা দেখি। প্রেশার ঠিক আছে? প্রেশার চেক করছিলেন কখনো? না, প্রেসার খুব কমে থাকে, 100 নিচে থাকে। আচ্ছা, প্রেশার কম থাকলে বা রক্ত স্বল্পতা থাকলে অনেক সময় চোখে ঝাপসা দেখা যেতে পারে, তাহলে একটু রক্তটা পরীক্ষা করে দেখবেন এক সময়। আর প্রেশারটা যদি পুষ্টিকর খাবার খাবেন, একটু দুধ, ডিম, মাছ, মাংস খাওয়ার চেষ্টা, কলিজা, কচু শাক, কাঁচা কলা, এগুলো একটু খাবেন, তাহলে রক্তটা। হ্যাঁ, আর এই সময় মাসিক অল্প হওয়াটা কোনো সমস্যা না। মাসিক যদি মাসে হয়, অল্প হয়, একদিনও থাকে, তাতেও কোনো প্রবলেম না, ঠিক আছে? তারপর যদি আর পেটে ব্যথা করে বলেন মাসিকের সময়, ট্যাবলেট অ্যালজিন, ট্যাবলেট অ্যালজিন সকালে, দুপুরে, রাতে 3 বেলা করে খেতে পারেন মাসিকের সময়। আর একটা আলট্রা করে দেখবেন এক সময়, সুবিধাজনক সময়ে, কারণ অনেক সময় টিউমার থাকতে পারে বা কোনো প্রবলেম থাকতে পারে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর তারপর একটা আলট্রা করে একবার চেক আপ করে নেওয়া উচিত, যেহেতু 40 বছরের উপরে বয়সটা হয়ে গেছে, একবার একটা চেক আপ করে নিন পরে এক সময়। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আর আমরা আপা অনেক অনেক ধন্যবাদ। দারুণ একটা সময় কাটলো আসলে এখানে। আমি তো আসলে ফিজিক্যালি চরের মধ্যে বসে আছি, বানকার চর। আর আপা রাশিদা আপা এত সুন্দর করে বুঝিয়ে দিলেন। এখন অন্য যারা আছেন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যারা দেখছেন, তারাও নিশ্চয়ই এখান থেকে উপকৃত হবেন। আমাদের মায়ের জন্যের এই আয়োজন, আজকের এই আয়োজন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বানকার চর থেকে
আজকে বিদায় নিচ্ছি, আবারও হয়তো কখনো দেখা হবে। নিশ্চয়ই থাকবেন, আগামী সপ্তাহে নতুন কোনো জায়গায় মায়ের জন্য নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। থাকুন আমাদের সঙ্গে। করিতে পারি নাই আমার মায়েরই খেদমত।